সম্মানিত দর্শক, আমন্ত্রণ ইউসিবি টু দ্য পয়েন্টে। আমি তারিকুল ইসলাম মাসুম আছি আপনাদের সঙ্গে। যে যেখান থেকে যুক্ত হয়েছেন শুভেচ্ছা, সবাইকে ভালো আছেন সেই প্রত্যাশা রেখে শুরু করছি আজকের অনুষ্ঠান। আলোচনার বিষয় জুলাই সনদের এপিঠ ওপিঠ। জুলাই সনদের এপিঠ ওপিঠ। জুলাই সনদ নিয়ে আলোচনা চলছে বেশ কিছুদিন। জাতীয় ঐক্যমত্য কমিশনের মেয়াদ 2 দফা বাড়ানো হয়েছে। এখনও পর্যন্ত জুলাই সনদ বাস্তবায়ন কিভাবে হবে সে বিষয়ে কোনো সিদ্ধান্তে আসতে পারেননি। এসব বিষয়ে কথা হবে সাম্প্রতিক রাজনৈতিক বিষয়েও, নির্বাচন নিয়েও। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, মহাসচিব, জাতীয় পার্টি এবং সাবেক সংসদ সদস্য। আপনাকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত দর্শক, আমাদের সাথে আরও উপস্থিত আছেন নীলুফার চৌধুরী মণি, সাবেক সংসদ সদস্য এবং স্বনির্ভর বিষয়ক সহ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। শুরুতে বলছিলাম জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনা চলছে রাজনৈতিক দলগুলোর সাথে। এর মধ্যে আমরা যেসব শব্দগুলো পেয়েছি, ঐক্যমত্য, ডিসেন্ট, আরও গণভোট, সাংবিধানিক আদেশ, আপিল বিভাগের মতামত নিয়ে বাস্তবায়ন, কিভাবে জুলাই সনদ বাস্তবায়ন হবে সেসব বিষয়ে আলোচনা হয়েছে, আলোচনা চলছে, আলোচনা চলবে। আর ইতিমধ্যে যিনি কন্ডাক্ট করতেন রিয়াজ স্যার, তিনি যুক্তরাষ্ট্রে গেছেন। তিনি আসলে হয়তো 30 তারিখের পরে আবার আলোচনা হবে রাজনৈতিক দলগুলোর সাথে। ব্যারিস্টার সাহেব, আপনাকে দিয়ে শুরু করতে চাই, যেহেতু আপনি সংবিধান বিষয়ে ভালো বলতে পারবেন। জুলাই সনদ আটকে আছে কোথায়? জুলাই সনদ আমার মনে হয় সংবিধানে এটার কি লিগ্যাল স্ট্যান্ডিং দেওয়া হবে, সংবিধানের মধ্যে থাকবে কি না। জুলাই সনদ তো সংবিধান না, সংবিধানের ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হতে পারে। যেমন ইংল্যান্ডে আপনার মেগনা কার্টা থেকে শুরু করে অ্যাক্ট অফ সেটেলমেন্ট, অ্যাক্ট অফ স্কটল্যান্ড, হিউম্যান রাইটস অ্যাক্ট, ইউরোপিয়ান কমিউনিটি অ্যাক্ট, এরকম অসংখ্য আইন আছে যেগুলো কনস্টিটিউশনালি খুব ইম্পর্টেন্ট ডকুমেন্ট। তো এইটাকে নিয়ে যেটা আমরা দেখছি যে বিশেষ সাংবিধানিক অর্ডার, স্পেশাল কনস্টিটিউশনাল অর্ডার দিয়ে কেউ কেউ সাজেস্ট করছে, এই শব্দটা আমরা কোথাও পাইনি, জুরিসপ্রুডেন্সের কোথাও নাই। পৃথিবীর কোথাও আছে কিনা আমি জানি না, বাংলাদেশে কোথাও আমরা দেখি নাই। বাংলাদেশে যেটা হতো এক সময় প্রেসিডেন্টস অর্ডার, যখন পাকিস্তান সৃষ্টি হলো তখন পাকিস্তানের সংবিধান করতে দেরি হলো, তো ওই 47-48 সাল থেকে শুরু করে সংবিধান আসার আগ পর্যন্ত যেহেতু সংবিধান ছিল না, যেহেতু পার্লামেন্ট ছিল না, তখন প্রেসিডেন্ট বিভিন্ন অর্ডার দিতেন, অনেকটা অর্ডিন্যান্সের মতো। সেটাকে বলা হতো পিও, প্রেসিডেন্টস অর্ডার। আবার 72 সালে আমাদের সংবিধান হওয়ার আগ পর্যন্ত আমাদের সংবিধান হলো 10ই জানুয়ারি খুব সম্ভবত, আর ওখান থেকে 16ই ডিসেম্বর আমরা স্বাধীন হলাম। এই 1 বছর সময়টা, 1 বছর সামথিং সময়টা, এই সময়টা তো রাষ্ট্রপতি পিও দিয়েছিলেন, প্রেসিডেন্সিয়াল অর্ডার। যেমন আমাদের নির্বাচনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ আইন যেটা রিপ্রেজেন্টেশন অফ পিপলস অর্ডার, আরপিও, এটা আরপিও, ওই 1972, ওইটা কিন্তু অর্ডার। এই কারণেই অর্ডার, কারণ তখন গণপরিষদ ছিল, সংসদও ছিল না, সংবিধানও ছিল না। এখন এই অ্যাজ অফ টুডে আরেকটা হচ্ছে মার্শাল ল অর্ডার হয়। যেমন জিয়াউর রহমান মার্শাল ল ঘোষণা করেছিলেন, এরশাদ স্যার এসে মার্শাল ল ঘোষণা করেছিলেন, তখন ওটা লিগাল ছিল, কারণ একটা ব্যাকগ্রাউন্ড আছে। স্টেট ভার্সেস ডসো মামলায় মার্শাল ল বৈধ ঘোষণা করা হয়, মৌলভী তমুজুদ্দিন মামলায়, হালিমা খাতুন মামলায় পাকিস্তান সুপ্রিম কোর্ট এবং বাংলাদেশ সুপ্রিম কোর্ট অসংখ্য মামলায় মার্শাল ল বৈধ ঘোষণা করেছিল সেই সময়। তখন মার্শাল লয় যিনি আসতেন তাকে বলা হতো চিফ মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর। উনি এসেই প্রথমে কনস্টিটিউশন সাসপেন্ড করে দিতেন, প্রথম কাজ কনস্টিটিউশন সাসপেন্ডেড। যখনই আপনি কনস্টিটিউশন সাসপেন্ড করে দিলেন তখন তাহলে কী চলবে, তখন উনি একটা মার্শাল ল প্রোক্লামেশন দিতেন, চিফ মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটরস অর্ডার। ওই অর্ডারটা দিয়েই তখন দেশ চালাতেন। পরবর্তীতে ওনারা যখন চলে যেতেন বা গণতন্ত্রকে বাংলাদেশ রেস্টোর করতো, তখন তারা ওই প্রেসিডেন্সিয়াল অর্ডারটা, ওই মার্শাল ল প্রোক্লামেশনটা সংবিধানের 4th ক্রান্তিকালীন অধ্যাদেশে দিয়ে দিতেন, 4th অনুচ্ছেদে। পরে জাস্টিস এবিএম খায়রুল হক এবং পরবর্তী শামসুদ্দিন চৌধুরী মানিক দুটো মামলায় ওই সংবিধানে মার্শাল ল প্রোক্লামেশনটা অ্যাড করাটাকে অবৈধ ঘোষণা করে ওটা সংবিধান থেকে বাদ করার একটা আদেশ দিয়ে দেন। এখন বাংলাদেশে সংবিধান আছে, গণপরিষদ নাই। তাহলে যতক্ষণ সংবিধান আছে আপনাকে সংবিধান অনুযায়ী অ্যামেন্ডমেন্ট করতে হবে। যদি আপনি কোনো দাড়ি কমা সংবিধানে পরিবর্তন করতে চান, অ্যাড করতে চান, তো সংবিধানেই বলে দেওয়া আছে কীভাবে করতে হবে। আর যদি সংবিধানে যেভাবে বলে দেওয়া আছে এটা আপনার অপছন্দ হয়, তাহলে আপনাকে ভোট পর্যন্ত অপেক্ষা করতে হবে। ভোটে একটি সরকার আসবে, তারা সেখানে নতুনভাবে সংবিধান অ্যামেন্ডমেন্ট করে বলবে গণভোট বা অমুকভাবে এই সংবিধানটা অ্যামেন্ডমেন্ট করা যাবে।
সংবিধান এখন সাসপেন্ডও না, অ্যাব্রোগেটও না। জি। এখন যে প্রেসিডেন্সিয়াল অর্ডারের কথা বলা হচ্ছে, সিও, বিশেষ সাংবিধানিক আদেশ, এটার কোনো ভিত্তি আছে বলে মনে করি না। আর আমি মরালিও বলি, পলিটিক্যালিও বলি, এই পুরো প্রসেসে জনগণের প্রতিনিধিত্ব দলের বিশাল একটা অংশকে বাদ দেওয়া হয়েছে। আপনি একটা বিশাল অংশকে বাদ দিয়ে আপনি একটা সাংবিধানিক আদেশ দিয়ে একটা অ্যামেন্ডমেন্ট চাপিয়ে দিবেন, এটা তো চাপিয়ে দেওয়া হবে। আমি পার্সোনালি যেতে যাচ্ছি না। আপনাকে ধন্যবাদ। আসবো আপনার কাছে। নীলুপর চৌধুরী মনি, এখন আটকে আছে কোন কোন জায়গায় রাজনৈতিক দলগুলো? কোনো রাজনৈতিক দল একই সাথে আলোচনায়ও আছে, রাজপথেও আছে। আবার বিএনপির দিকে তাক করেই বলা হচ্ছে বিএনপি এই সনদ বাস্তবায়নে বাধা হয়ে দাঁড়িয়েছে। আসলে কি তাই? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা, অভিনন্দন, আমার সহ আলোচককে শুভেচ্ছা। দেখেন, বিএনপি এই এতক্ষণ যে ব্যারিস্টার শামীম যা বললেন, ওটাকেই যদি আমরা জাস্টিফাই করি, ওইটার মধ্যেই যদি থাকি, বিএনপি তো কিছু করতে পারে না। এখন একটা পরবর্তী সরকার না আসার আগ পর্যন্ত সরকার এসে সে যেটা সরকারের ডিসিশনটা, জনগণ দ্বারা পরিচালিত যে সরকার, জনগণ দ্বারা ভোটে যে সরকার, নির্বাচিত সরকারই এসে করতে পারে আপনার এই চেঞ্জগুলো। সনদের কথা বলছেন, এগুলা সফলতার রূপ লাভ করতে পারে নির্বাচিত সরকার আসলে। বিএনপি তো এটা করার কেউ না। যদি আপনি সংবিধানে মানতে হয়, সংবিধানের মধ্যে তো এমন কিছু নাই যে অনির্বাচিত সরকারের সময় অন্য অন্য দলগুলো সবাই মিলে একটা এইসব, এটা তো আমার মনে হয় যে এটার কোনো অবস্থানই নাই। তো সেইখানে বিএনপি কি করবে? বিএনপির কি করার আছে? বিএনপি তো না করে নাই, কিন্তু বিএনপি তো এটা সংবিধানের সঙ্গে জুড়ে দিতে পারে না। এটা সংবিধানের, এটা কোথাও এর আগে এরকম দেওয়া নাই, ছিল না। তো তারা তাদের পিঠ বাঁচানোর জন্য যদি জুলাই সনদকে কার্যকরী করতে চায়, সংবিধানের রূপ দিতে চায়, এটা যারা করতে চায় তারা আইনটা সামনে এনে তো বলতে হবে। কিন্তু এখন তো কোনো আইনের প্রেক্ষাপটে তারা বলতে পারছে না। তো সেইখানে বিএনপি যেহেতু অনেক দিন রাষ্ট্র পরিচালনার সাথে ছিল, বিএনপি নিজে জানে কোনখানে বিএনপির ব্যত্যয় হতে পারে, কোনখানে বিএনপি সমস্যায় পড়তে পারে, কোনখানে বিএনপি ভালো কিছু করতে পারে, জনগণের জন্য করতে পারে, সেটার বাইরে তো বিএনপি কথা বলতে পারে না আমি মনে করি। যে কারণে আপনার জুলাই সনদটা আপনার সংবিধানের সঙ্গে এখানে কোনো আরেকটা বিষয়, জুলাই সনদ নিয়ে এই দর কষাকষিকে কেউ কেউ আগামী জাতীয় সংসদ নির্বাচনে আসন বিন্যাসের সাথেও যুক্ত করতে চাচ্ছেন, যে আমি এতগুলো আসন চাই, তাহলে আমি তোমার পক্ষে থাকবো, তুমি যদি আমাকে নাও তাহলে আমাকে দিতে হবে। এটা তো একটা ইমোশনাল ব্ল্যাকমেইল। এটা আপনিও বুঝেন, আমিও বুঝি, প্রত্যেকেই বুঝে। যারা আসছে, দেখেন, অভ্যুত্থানের নায়করা যখন ক্ষমতার ভাগ নেয় তখন আর সেটা অভ্যুত্থান থাকে না। বিপ্লবের নায়করা যখন নিতে চায় তখন ওইটা আর থাকে না। বাংলাদেশের যে প্রেক্ষাপটে এটা নেওয়া হয়ে গেছে, তার মানে তারা ওই জায়গা থেকে বিচ্যুত ঘটেছে। যেটা নেপালে যেটা হয় নাই, তারা কিন্তু অভ্যুত্থানের নায়ক হিসেবে আছে, বা বিশ্বের অন্য অন্য জায়গায়, শ্রীলঙ্কা বলেন, এই কিছুদিনের মধ্যে যেসব জায়গায় হলো, তারা কিন্তু কোনো এই ছাত্ররা বা এরা যার নতুন দল করে অভ্যুত্থানের সব কিছুতে একটা ভাগ নেওয়ার জন্য যে চেষ্টা করা, এটা অন্য দেশে হয় নাই। তো বাংলাদেশে যেহেতু হয়েছে, তারা এই কাজগুলো তারা করতে পারে। তারা এখন যা মনে করছে সেটাই তারা মনে করছে, তাদের কথাই আইন। তাদের কথা যে আইন না, ইতিমধ্যে যদি বুঝে থাকে তাহলে ভালো, না বুঝে থাকলে সামনের দিনে হয়তো আরও অন্ধকার অপেক্ষা করছে তাদের জন্য, বাংলাদেশের জন্য, আমাদের সবার জন্য। একটা দুর্ঘটনা ঘটলে এখানে যদি একটা বোমা পড়ে, সবাই কিন্তু এখানে আমরা সাফার করতে পারি, কারো হাত যাবে, কারো পা যাবে, কারো জীবনটাই যাবে। তো সেই জায়গা থেকে আমরা বলতে চাই যে তারা যে কাজগুলো করছে, তারা ওটাকে সামনে রেখে যদি ভাগবাটোয়ারার দিকে যায়, তাহলে এটা ভীষণভাবে দুঃখজনক হবে, এটাই আমি বলতে চাই। ধন্যবাদ আপনাকে। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, আপনি জাতীয় পার্টির মহাসচিব। জাতীয় পার্টি নিয়ে মাহমুদুর রহমান মান্নান, ঐক্যের সভাপতি, গতকাল একটা জায়গায় বলেছেন জাতীয় পার্টি আওয়ামী লীগের লেজ নয়, মাথা। আর আমরা দেখছি জাতীয় পার্টি এই মুহূর্তে দুই ভাগে বিভক্ত। তাহলে কি জাতীয় পার্টির দুই মাথা? জাতীয় পার্টি অনেকবার ভাঙনের শিকার হয়েছে, বাট তাতে মূলধারার জাতীয় পার্টির কোনো অসুবিধা হয়নি। ইনফ্যাক্ট বিএনপিও ভাঙনের শিকার হয়েছে। তরমিন আলম খন্দকার একটা ছোট অংশ দিয়ে গতবার ভোট করলেন, শমশের মোমিন চৌধুরী ছিলেন, শাহজাহান, ব্যারিস্টার শাহজাহান ওমরও ভোট করলেন। তার আগে বিকল্পধারা বি চৌধুরী ভেঙেছিলেন, এর আগে নাজমুল হুদা ভেঙেছিলেন। আওয়ামী লীগে যখন শেখ হাসিনা আসলো তখন
আওয়ামী লীগ ছিল হাসিনা গ্রুপ, দেন ছিল হচ্ছে মিজান গ্রুপ, দেন ছিল রাজ্জাক সাহেবের গ্রুপ। রাজ্জাক সাহেব তো কাস্তে মার্কায় 91 সালে ভোটও করেছিলেন। তো এগুলো তো দলে হয়। যেটা মান্না ভাই বলতে চেয়েছেন যে জাতীয় পার্টি অসম্ভব গুরুত্বপূর্ণ, মানে জাতীয় পার্টির গুরুত্বের সাথে 71-এর চেতনার একটা গুরুত্ব অ্যাড হয়ে গেছে। আমি মান্না ভাইয়ের মতো জাতীয় পার্টিকে এখনই অত শক্তিশালী মনে করি না। জাতীয় পার্টির নিজের সংগঠন গুছাতে হবে, আমাদেরকে শক্তি বাড়াতে হবে, ভোট বাড়াতে হবে। অনেকে আকাশে বাকাশে যেটা বলছে অন্য দল আমাদেরকে ভোট দেবে, এগুলো মানে অনেক ইফ বাটের ব্যাপার আছে। যদি দেশে একতরফা একটা ভোট হয়, লজিক্যাল অ্যান্সার হবে আওয়ামী লীগ সে ভোটটাকে দমন করবে, সে ভোটটাকে বাধা দেবে, সে ভোটে অংশগ্রহণ করবে না যদি আওয়ামী লীগকে ভোট দিতে মানে ভোট থেকে বাইরে রাখা হয়। আর আওয়ামী লীগকে যদি আপনি ভোটের নেন তাহলে আওয়ামী লীগ ভোট করবে। যদি আওয়ামী লীগ ভোটের রেসের বাইরে থাকে তার আরেকটা দলকে ভোট দিয়ে কাস্টিং কেন বাড়াবে? বাংলাদেশে অতীতে যত একতরফা ভোট হয়েছে, যারা ভোটে অংশগ্রহণ করেনি বা যাদেরকে বাদ দেওয়া হয়েছে তারা ভোটদানে বিরত ছিল, ভোটকে বাধা দান করেছে। এবং সারা পৃথিবীতে আওয়ামী লীগের যে কার্যক্রমগুলো দেখছি তাতে মনে হচ্ছে তারা বাংলাদেশেও ভোট বাধাদানের জন্য ব্যাপক প্রস্তুতি আস্তে 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 নিচ্ছে, এবং নেওয়াটাই স্বাভাবিক, কারণ তাদেরকে ভোটের বাইরে রাখা হচ্ছে। তো সেখানে কে মাথা কে লেজ এটা ইম্পর্টেন্ট না, মান্না ভাইয়ের মতো বিশাল রাজনীতিবিদের মাথায় যে জাতীয় পার্টি আছে এটাই বিশাল ব্যাপার। এটাই জাতীয় পার্টির এখন অর্জন, যে জাতীয় পার্টি এখন একটা বড় ফ্যাক্টর, এবং মান্না ভাইয়ের মতো বড় নেতার মাথার ভিতরে চিন্তার মধ্যে জাতীয় পার্টি একটা অংশ হয়ে আছে। তো সেখানে আমরা মনে করি জাতীয় পার্টি এখন অতীতের যে কোনো সময়ের জন্য রাজনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ হচ্ছে, এবং আমাদের উপর ব্যাপক টর্চার হচ্ছে, মামলা হচ্ছে, অ্যারেস্ট হচ্ছে, গ্রেফতার হচ্ছে, পার্টি অফিসে আগুন দেওয়া হচ্ছে, বিভিন্ন জেলা পর্যায়ের অফিসে আগুন দেওয়া হচ্ছে। আমরা এগুলো প্রতিহত করে সামনে আগায় আছি। আরেকটা জিনিস অনেকে বলছে 106 দিয়ে লিগাল ফ্রেমওয়ার্কের কথা বলছে অনেকে, যে এরকম একটা তো ফ্রেমওয়ার্ক অর্ডার 1970 সালেও ছিল। 25শে মার্চ 1969-এ ইয়াহিয়া খান ক্ষমতা নেন। সে সময় একটা ব্যাপক আন্দোলন হয় আইয়ুব খানের বিরুদ্ধে, আইয়ুব খানের কাছ থেকে ইয়াহিয়া খান ক্ষমতা নেন। উনি ক্ষমতা নেওয়ার কিছুদিন পরেই 30শে মার্চ এলএফও অর্ডার দেন। যারা পুরনো লোক তাদের মাথায় এখন এটা আছে। ওটা দিয়ে উনি বললেন যে ভোট হবে অ্যাজ ইউজুয়াল, আর পাকিস্তান হবে ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান, আর 4টা প্রদেশ হবে, পাঞ্জাব, সিন্ধ, বেলুচিস্তান অ্যান্ড নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার, মানে ওই পশ্চিম পাকিস্তানে 4টা প্রদেশ হবে। আর বললেন তো ওই এলএফওটা কেন ছিল? তখন সংবিধান ছিল না। পাকিস্তানের ব্যর্থতাই হচ্ছে প্রথম 10 বছর লেগেছে তাদের সংবিধান করতে, এরপরে সেই সংবিধান আবার 62-তে হয়েছে, আবার সাসপেন্ডেড হয়েছে। সংবিধান যেহেতু ছিল না, ভোট করবে কিভাবে, পার্টিগুলো রেজিস্ট্রেশন করবে কিভাবে, কোন পার্টি কোন ক্রাইটেরিয়া রেজিস্ট্রেশন হবে, ওই এলএফও অর্ডারটা তখন দেওয়া ছিল। ওটার রেফারেন্স কিন্তু এখন অনেকে টানছে, কিন্তু ওটা এখন কোনোভাবেই রিলেভেন্ট হওয়ার কোনো কারণই নাই। তখন সংবিধান ছিল না, তখন সংবিধান ছিল না, গণপরিষদও ছিল না, তখন ভোট একটা করতে হবে, তখন এই একটা কাঠামো উনি তৈরি করলেন। আরেকটা কি হলো, ওই ভোটে কিন্তু চিফ ইলেকশন কমিশনার ছিলেন জাস্টিস সাত্তার, যিনি জিয়াউর রহমানের বিএনপিতে পরে যোগ দিলেন, এবং জিয়াউর রহমানের মৃত্যুর পরে যিনি বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন, যার কাছ থেকে এরশাদের ক্ষমতা নেন, ওই 70-এর ভোটে কিন্তু উনি ছিলেন চিফ ইলেকশন কমিশনার। নাও 106-এর আরেকটা কথা বলা হচ্ছে, 106-এর নেন, যেটা বিএনপি সালাউদ্দিন সাহেবও বলেছিলেন, অসম্ভব জ্ঞানী মানুষ, এবং আমি খুব মনোযোগের সাথে তার বক্তব্য শুনি, অসাধারণ ব্যাখ্যা দেন। তবে উনি যে বলেছেন 106-এর পারমিশন নিতে বা অনুমতি নিতে বা পরামর্শ নিতে, আমি মনে করি রাজনৈতিক দল তাদের সিদ্ধান্ত জুডিশিয়ারিকে কখনোই ঠেলে দেওয়া উচিত না। প্রথম কথা হচ্ছে এটা জুডিশিয়ারির কাজ না। 2 হচ্ছে 106 বলেছে যেখানে আইনের কোনো ব্যাখ্যার প্রয়োজন হবে জনস্বার্থে, সেটা রাষ্ট্রপতি চাইলে সুপ্রিম কোর্ট একটা উপদেশ দিতে পারেন, সেটা বাইন্ডিংও হবে না, কিন্তু সেটা ল না। কিন্তু যেখানে ল নাই, ওয়ার দ্যার ইজ এ ভ্যাকুয়াম অফ ল, সেই ভ্যাকুয়াম অফ ল 106 দিয়ে আপনি কখনো ফিল আপ করতে পারবেন না। হ্যাঁ, এখন বলতে পারেন যে এই সরকার যখন আসছিল তখন 106-এর একটা মতামত নিয়েছিল, তখন দেশে নো গভর্নমেন্ট ছিল, ডক্টরিন অফ নেসেসিটি তখন অ্যাপ্লিকেবল ছিল, কারণ একটা গভর্নমেন্টকে বসাতে হবে। কিন্তু এখন 1-1.5 বছর পরে আর ওই ডক্টরিন অফ নেসেসিটির কোনো দরকার নাই। এখন এটা পলিটিক্যাল রাজনৈতিক দলগুলো একত্রিত হবে, হয়ে সমাধান করবে। যদি এখনই না হয় পরে হবে, সব সমাধান যে এখনই করতে হবে তা তো না। আর একটা ছোট্ট প্রশ্ন, আপনার প্রশ্নের মধ্যেই, আপনার জবাবের মধ্যেই একটা প্রশ্ন আছে, ভোটের বাইরে রাখার চেষ্টা আওয়ামী লীগকে জাতীয় পার্টি কেউ জাতীয় পার্টি কেউ ব্যান করতে চাচ্ছে অনেকে। আমরা খুব কষ্ট পেয়েছি যে জামাত ইসলামীও এই দাবিটা জানিয়েছিল, যদিও আমার কাছে মনে হয়েছে লাস্ট 3 দিনের আন্দোলনে এই ব্যাপারটি অতটা গুরুত্ব পায়নি, অন্য পিয়ার যত পেয়েছে। কারণ আমরা কখনো জামাতের ব্যান চাইনি, আমরা কখনো জামাতের নেতৃবৃন্দের ফাঁসিও চাইনি,
জামাত যখন ব্যান হয়েছে আমরা অফিসিয়ালি প্রতিবাদ জানিয়েছিলাম। জিএম কাদেরের বক্তব্য আছে যেদিন ব্যান হয়, ইভেন লাস্ট ইয়ারেও। তো একটা রাজনৈতিক দল তো আরেকটা রাজনৈতিক দলকে ব্যান চাইতে পারে না। বিএনপির উপর কি দুর্বিষহ নির্যাতন আওয়ামী লীগ করেছে। খালেদা জিয়াকে কোনো কারণ ছাড়া তুচ্ছ মামলায় 2 বছর রেখেছে। আপনি বলতে পারেন যে এখন বলছি না, আমি তখনও বলেছিলাম তাকে জামিন দেওয়া উচিত, স্পষ্ট করে বলেছিলাম। কিন্তু বিএনপি কিন্তু অফিসিয়ালি আওয়ামী লীগের ব্যান চায়নি। একটি দল আরেকটি দলের ব্যান চাইতে পারে না। ধন্যবাদ আপনাকে। নিরুপর চৌধুরী মনি, এখন রাজনৈতিক দলগুলো যে চেষ্টায় আছে এখন পর্যন্ত আমরা দেখছি ভোটের অঙ্ক নিজের পক্ষে নেয়ার জন্য রাজনৈতিক দলগুলোকে পাশে নেওয়া। গতকাল আমরা দেখলাম যে হেফাজতে ইসলামেরই মানুষ কিন্তু তারা শাইখুল হাদিস পরিষদের নামে 3টি রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে দাওয়াত দিয়েছিলেন, বিএনপি, এনসিপি এবং গণ অধিকার পরিষদের। সেখান থেকে জামায়াতে ইসলামকে ওই আয়োজনে দাওয়াত করা হয়নি। আবার কোথাও কোথাও জামায়াতে ইসলামের সাথে ইসলামী রাজনৈতিক দলগুলো 7টি দল একসাথে যুগপৎ আন্দোলন করছে। হেফাজতে ইসলামকে বা শাইখুল হাদিস পরিষদকে কি রাজনৈতিক শক্তির বৃদ্ধির জন্য ব্যবহার করা হচ্ছে কোথাও আপনার মনে হয়, নাকি তারাই নিজেরা যাচিত হয়ে এই বিষয়গুলোর মধ্যে যুক্ত হচ্ছেন? দেখেন, মাঝখানে যে এটা হয়েছিল, ইসলামিক দলগুলো কিন্তু প্রায় সবগুলো প্রায় একসাথে এক প্ল্যাটফর্মেই আপনার অনুষ্ঠান করলো, আয়োজন করলো, প্রত্যেকেই তারা গেল এবং বোঝা গেল যদিও এইখানে ইসলামিক এই দলগুলো একজন আরেকজনের ছায়া পর্যন্ত কেটে ফেলে এবং তাদের এইখানে মানে নৈতিকতার যে পার্থক্যটা এটা আকাশ পাতাল, এটা মিলার কথা না। কিন্তু এই যে সামনে নির্বাচনকে কেন্দ্র করে যারা একসময় একজন আরেকজনের ছায়া কেটে ফেলতো তারা কিন্তু এখন একসাথে কথা বলছে, এটাও কিন্তু মানে ভালো কোনো লক্ষণ না। কারণ আপনার আদর্শের কোনো মিল নাই, মিনিমাম না। সেইখানে আপনি যে ইসলামিক দল হিসেবেই তারা চিহ্নিত, কিন্তু ভেতরের আদর্শের মিনিমাম কোনো মিল নাই। একজন এক অনুসারী তো আরেকজন আরেক অনুসারী, একজন মাজার ভাঙে তো আরেকজন মাজার গড়ে। তো এটাও আমরা দেখছি মাজার ভাঙা কতগুলো হলো, কিভাবে কি হলো। তো এই যে অনৈতিক সম্পর্কটা যখন একটা লাইনে যাবে, এটা কিন্তু কখনো কখনো বুমেরাং হতে পারে। হ্যাঁ, ঠিক আছে, নির্বাচনে জোট হওয়াটা অস্বাভাবিক কিছু না, জোট হতে পারে, জোট যে কারোর সাথে যে কারো হতে পারে। কিন্তু এই জায়গাটা যেটা তারা কিন্তু তাদের সবচেয়ে শত্রু আওয়ামী লীগকেও ছাড় দিতে পারে, ছাড় দেয় কখনো কখনো। আপনি দেখেন যে জামাতের মানে আমির উনি বললেন না যে আওয়ামী লীগকে আমরা ক্ষমা করে দিয়েছি, ক্ষমা না চাইতেই কোনো কিছু প্রয়োজন হলো না, ক্ষমা করে দিয়েছেন। আবার ক্ষমা করার পরেই আবার আন্দোলনও করলেন যে দলটাকে নিষিদ্ধ করতে হবে। কখন কি বলবেন এটার কোনো ধারাবাহিকতা নাই। আবার তারাই আবার যখন একটা ঢাকায় একটা আয়োজন করলেন, তারা কিন্তু বিএনপির সাথে এতদিন ছিলেন, বিএনপিকে দাওয়াত দিলেন না, তারা বিএনপিকে ওইখানে দাওয়াত দিলেন না। কিন্তু তারা যাদের সাথে মাজার নিয়ে অন্য কিছু নিয়ে তাদের মতবাদ, ভিন্ন মতবাদের চরম খারাপ অবস্থা, তাদেরকে দাওয়াত দিয়ে এক মঞ্চে আনলেন, আমরা দেখলাম। তো এইটা খুব সূক্ষ্মভাবে যদি চিন্তা করতে যাই, এটা একদম মানে স্থূল অনৈতিক, তার সাথে একদমই যায় না। অথচ তারা নির্বাচনে শুধুমাত্র ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য, পিয়ার নেওয়ার পদ্ধতিকে জন্য জোর দিচ্ছেন তারা। হ্যাঁ, কারণ তাদের মনে করেছে, যেমন ধরেন হাত পাখার কিছু কিছু এলাকায় তাদের ভোট আছে, তাদের যত ভোট আছে অত ভোট জামাতের নাই। আবার কিছু কিছু জায়গায় যত মাদ্রাসায়, যত কওমি মাদ্রাসায় হেফাজতের ভোট আছে তত ভোট জামাতের নাই। তো এই জিনিসগুলো তারা মনে করছে যে একসাথে হতে পারলে হয়তো তাদের অনেক লাভ হবে। আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে আমি একসময় 91-90 ডাকসু নির্বাচনে আমরা আমাদের সময় তখন ফুটবলার কায়সার হামিদ পড়ালেখা করত, উনিও দাঁড়িয়েছিল তখন। তো যেখানেই যাইতো মেয়েরা খালি ভিড় ধরে থাকতো, একদম মনে হতো তার অবস্থা দেখলে যে সে তো পাশই এত পাশ করবে যে অন্য কেউ তার কাজ দিয়েও যেতে পারবে না। অথচ ইলেকশনে যতটা দেখা গেল তার ওই আলাদা নির্বাচন করা, সে কিন্তু যে কয়টা ভোট পাওয়ার ওই কয়টাই ভোট পেল, সে পাশ করলো না। তো এই যে এত জনপ্রিয়, তখন উনি একদম জনপ্রিয়তার তুঙ্গে, দেখতে সুন্দর, পড়ালেখা করে ইউনিভার্সিটিতে, তার সব কিছু মিলে।
তো এইটা হলো গিয়ে অন্যরকম জিনিস, ভোট দেওয়াটা। সেই হিসেবে আমি বলছি যে একসঙ্গে হলে যেখানে হেফাজতের অনেক লোক থাকতে পারে, কিন্তু তারা যে তারা আলাদা দাঁড়াইলে যে তারা মানে দাড়ি টুপি মানে হুজুর মানেই যে সব বিএনপির এগেনস্টে, জাতীয় পার্টির এগেনস্টে, হুজুরদের পক্ষে, তা কিন্তু না। ইসলাম যে কেউ দাড়ি টুপি রাখতেই পারে, একজন মানুষ, আমার বাবা হোক, আপনার বাবা হোক, আপনি হন, সেটা রাখতে পারে। সেটার মানে এই না যে তাকেই ভোট দিতে হবে। সেইখানে ভোটের হিসাব হলো সম্পূর্ণ আলাদা। সেই ভোটের হিসাবে যদি তারা মনে করে যে তারা উতরে গেছে, হ্যাঁ, যদি ইঞ্জিনিয়ারিং হয়, যদি ওইভাবে কোনো কিছু করে, দেশীয় এবং আন্তর্জাতিক একটা চক্রান্তের মধ্যে যদি হয়, সেখানে আমার বলার কিছু নাই। আপনার কি এমন মনে হয়? হতে পারে, এত কিছু হচ্ছে বাংলাদেশকে ঘিরে, আমি এটা মনে কেন করতে পারি না বলেন? এখানে আন্তর্জাতিকরা যে কে বসেছে, একটা দুইটা না, এক একটা বলয়। বাংলাদেশের মানুষ কথা বলে তো তাদের ভাষায়, তাদের ইশারায়, তারা যেভাবে ইশারা করে আমরা দেখি সেইভাবে কথা বলে। এই যে আমার সঙ্গে যিনি আছেন জাতীয় পার্টির মহাসচিব, ওনার কথা যদি আমি এক্সাম্পল হিসেবে ধরি, ওনার যে চিফ, ওনার যে চেয়ারম্যান, উনি একরকম কয়েকদিন 1-1.5 বছর আগে ইলেকশনের আগে এখানে একরকম কথা বললেন, আবার একটা দেশ থেকে ঘুরে এসে কিন্তু সে কথাটা চেঞ্জ করে ফেললেন। তো এটার জন্য বেশি দূরে যেতে হয় না। বাংলাদেশের নেতারা ম্যাক্সিমাম, সংখ্যাগরিষ্ঠ নিয়ে আমি কথা বলছি, ম্যাক্সিমাম অন্য দেশের ভাষায় কথা বলে। তো সেইখানে কি হতে পারে আমরা জানি না। বড় বড় রাষ্ট্রের যে গোয়েন্দা সংস্থা, তারা যেভাবে পরিচালিত করছে অনেক সময় সেইভাবে পরিচালিত হচ্ছে। যদি সেইভাবে পরিচালিত হয়, বাংলাদেশের মানুষের কপালে অনেক দুর্গতি আছে, অনেক দুঃখ আছে। এটাই আমি বলতে চাই যে এই দুর্গতি এড়ানোর জন্য নিজস্ব যে মেধা খাটাতে হয়, সেটা আমরা ভুলেই গেছি। যদি মেধা খাটাতে যাই, আওয়ামী লীগ কী বলতো, আপনার আওয়ামী লীগ বলতো চেতনার বাইরে, এদিক ওদিক গেলেই বলতো রাজাকার। আর এখন যারা আছে তারা আরেক ধরনের, তাদের বাইরে গেলেই বলে দালাল। তো আমরা যে কোন দিকে যাব আমরা নিজেরাও জানি না। কারো কাছে রাজাকার, কারো কাছে দালাল। আমরা মানুষ হবে কবে আমরা জানি না। ধন্যবাদ আপনাকে শামীম হায়দার পাটোয়ারি। অনেকগুলো কথা দিলেন তিনি। আপনার উদ্দেশ্যেও একটি প্রশ্ন দিয়েছেন। জাতীয় পার্টির চেয়ারম্যান একটা দেশ ঘুরে এসে যখন কথা বলেছেন তখন একরকম বলেছেন, তার আগে একরকম কথা বলেছেন। আসলেই কি আর বিদেশি গোয়েন্দা সংস্থা কি আসলে কি বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার করছে? দুঃখজনক হলেও মনে হচ্ছে দেশ আমাদের, মাটি আমাদের, মানুষ আমাদের, কিন্তু আসলে এই দেশটা ব্যাটেল ফিল্ড ফর মেনি কান্ট্রি। এখানে ইন্ডিয়া, পাকিস্তান তাদের আধিপত্য দেখানোর চেষ্টা করে, হয়তো বা আমেরিকাও করে, চায়নাও করে। ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ। চায়নার সাথে আমেরিকার দুর্দান্ত ফ্রেন্ডশিপ ছিল, টু ডেটার ইন্ডিয়া। মূলত বলা হয়েছে পাকিস্তান সৃষ্টি করার সময় আমেরিকার একটা রোল ছিল। পাকিস্তানকে বলা হতো ইয়াঙ্গার ব্রাদার অফ আমেরিকা। অ্যান্ড দেন চায়নার সাথেও পাকিস্তানের অসাধারণ চৌবেন লয়ের সময় থেকে অসাধারণ সম্পর্ক ছিল। লক্ষ্য ছিল একটাই, ইন্ডিয়াকে ডেটার করা। মুশকিল হলো সে পাকিস্তান কিন্তু আস্তে আস্তে দুর্ভিক্ষ হলো, দেউলিয়া হয়ে গেল। অর্থাৎ ওই চাইনিজ ফ্রেন্ডশিপ আর আমেরিকান ফ্রেন্ডশিপটা জেনুইন ফ্রেন্ডশিপ ছিল না, ওই ফ্রেন্ডশিপটা ছিল ইন্ডিয়া ঠেকাও ফ্রেন্ডশিপ। এখনও বাংলাদেশে যারা ফ্রেন্ডশিপ দেখাচ্ছে তারা কি বাংলাদেশের জেনুইন ফ্রেন্ডস? তারা যদি বাংলাদেশকে অর্থ সাহায্য দেয়, বাংলাদেশ তো ধনী হয়ে যেতে পারে যে কোনো সময়। সেরকম তো জেনুইন ফ্রেন্ডস, নাকি আরেকটা দেশকে কমব্যাট করার জন্য তারা আমাদের সাথে ফ্রেন্ডশিপ করছে? এবং জিএম কাদের স্যার ভারতে এসে যেটা বলেছেন, স্বাভাবিক, ওরকম একটা মিটিংয়ে কী আলোচনা হয়েছে সেটা তো কেউ কখনো বলতে পারে না। ওটাকে উনি বলতে, ক্ল্যাপহ্যাম রুল, একটা চ্যাটহ্যাম রুলস, একটা রুলস আছে, চ্যাটহ্যাম রুলস বলতেন আসলে, যে কেউ কিছু বলবে না। এই সরকার তো এগ্রিমেন্ট করেছে, সেই এগ্রিমেন্টে এনডি ক্লজ আছে, নন ডিসক্লোজার ক্লজ। ওটাতে একটা ব্যক্তি তার পার্সোনাল উদ্যোগে একটা মিটিংয়ে গেছে, সেখান থেকে ফিরে এসে বলেছে মিটিংয়ের কথাটা আমি বলতে পারবো না। আর সরকার, বর্তমান সরকার চুক্তি করেছে উইথ নন ডিসক্লোজার ক্লজ, সেই ক্লজগুলো জনগণের সামনে জানানো যাচ্ছে না, জানাবে না। অথচ সংবিধানে স্পষ্ট বলা আছে যে কোনো ফরেন ট্রিটি হলে সেটা রাষ্ট্রপতি সংসদে লেট ডাউন করবে, প্লেস করবে। আর যদি রাষ্ট্রীয় সার্বভৌমত্ব সংক্রান্ত কোনো বিষয় থাকে, সিকিউরিটি বিষয় থাকে, প্রয়োজনে সে সংসদে ক্লোজ সেশন হবে, দরজা বন্ধ করে সাংবাদিক ছাড়া শুধু এমপিরা থাকবে, ক্লোজ অ্যান্ড কনফিডেন্সিয়াল সেশন হবে ট্রিটি বিষয়ে আলোচনার জন্য। সেখানে একটা ট্রিটি করা হলো নন ডিসক্লোজার ক্লোজ দিয়ে। সেই নন ডিসক্লোজার ক্লোজের ট্রিটির ভিতরে কী আছে আমরা তো জানি না। যেহেতু নন ডিসক্লোজার, অনেকে বলবে দেশ বিক্রি করে দিচ্ছে, অনেকে বলবে দ্বীপ বিক্রি করে দিচ্ছে, অনেকে বলবে বিদেশি আর্মি এখানে চলে আসবে, নোবডি নোজ।
তো এইটা তো রাজনীতিতে ভালো নিদর্শন না। আরেকটা খারাপ নিদর্শন হচ্ছে ডক্টর ইউনূস স্যার, যিনি সকলের ছিলেন, সবাই তাকে স্বাগত জানিয়েছিল, জাতীয় পার্টিও তাকে অভিনন্দন জানিয়েছিল। তিনি নিউ ইয়র্কে যাচ্ছেন বিএনপির দুজনকে নিয়ে, প্রথমে জামাতের একজন নিয়ে, এনসিপির একজন নিয়ে, এখন শুনলাম জামাতেরও দুজন, এনসিপিরও দুজন। এনসিপি এখন পর্যন্ত নিবন্ধিত কোনো দল না, কিন্তু এনসিপিকে নিয়ে উনি যাচ্ছেন। উনি যদি নিবন্ধিত দলকে নিয়ে যান, ওনার উচিত 57টি নিবন্ধিত দল সকলকে নিয়ে যাওয়া, আওয়ামী লীগকে বাদ দিয়ে, গিভেন দ্য সিনারিও। তো তিনি তো সেখানে সমতা করতে পারলেন না, পিক অ্যান্ড চুজ অ্যান্ড বৈষম্য করলেন। বৈষম্য দিয়ে পলিটিক্যাল সলিউশন হতে পারে না। রাজনৈতিক ঐক্য করার যে অসাধারণ সুযোগ এই সরকার পেয়েছিল, সেটা নিজের হাতেই সরকার নষ্ট করেছে, নিজের হাতে। এবং এর মধ্যে অনেকগুলো অনুদার ঘটনাও ঘটিয়ে ফেলা হয়েছে। মাজারের কথা মনিয়াপা বললেন। মনিয়াপা আমার অনেক সিনিয়র পলিটিশিয়ান, ঢাকা ভার্সিটিতে তার অনেক রাজনৈতিক পদচারণা, তখন আমরা অনেক ছোট। মাজারের কোনো অধিকার নেই এখন বাংলাদেশে। একটা সময় ছিল বাঁচার অধিকার, একটা সময় ছিল আমি নিরাপদে মরতে চাই, এবং লাশের একটা অধিকার আছে যে তার লাশকে অসম্মান করা যাবে না। আইনে বলা হয় যে আনবর্ন চাইল্ডের রাইটস হচ্ছে নট টু বি ডিস্ট্রয়েড, অ্যাবর্শনের বিরুদ্ধে। আর লাশের অধিকার হচ্ছে তাকে সমাহিত করতে হবে। এই সরকারের আমলে লাশ উঠিয়ে আগুন দেওয়া হয়েছে, লাশের অধিকার পর্যন্ত এই সরকার রক্ষা করতে পারেনি। ভোট কিভাবে করবে? জীবিত মানুষের অধিকার কিভাবে রাখবে? মব হচ্ছে, লিঞ্চিং মব হচ্ছে, পুলিশকে ওপর মব হচ্ছে, পার্টি অফিসে আগুন দেওয়া হচ্ছে। টোটালি ব্যর্থ রাষ্ট্রের দিকে বাংলাদেশ যাচ্ছে। একজন লিডার দরকার ছিল। দেখুন, আমি একটা জায়গায় পড়লাম, কোল্ড ওয়ার কেন হলো? স্ট্যালিন যখন ছিল, স্ট্যালিন, চার্চিল অ্যান্ড রুজভেল্টের মধ্যে ফ্রেন্ডশিপ ছিল, তারা কথা বলতো, ডিসক্লোজ করতো। চার্চিল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে ভোটে হেরে গেল, রুজভেল্ট সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের কিছু আগে মারা গেলেন। রুজভেল্টের জায়গায় ট্রুম্যান আসলেন। ট্রুম্যান জাপানে বোম মারবে, অ্যাটমিক বোম মারবে, এই খবরটা স্ট্যালিনকে জানায়নি, যদিও তারা তখন অ্যালাইড ফোর্স ছিল, রেগুলার বসছে, কিন্তু ট্রুম্যান বলেনি যে আমি বোম মারবো। যখন বোমটা মেরে দিল, তখন স্ট্যালিন ফিল করলো যে এখন আমারও পারমাণবিক বোমা লাগবে, না হলে আমি কোল্ড ওয়ারে জিততে পারবো না। কোল্ড ওয়ার শুরু হয়ে গেল। তা এই যে আস্থার সম্পর্কটা, এটা একটা ইনভ্যালুয়েবল ন্যাশনাল অ্যাসেট, যেটা ডক্টর ইউনূস স্যার সিনিয়র 4-5 জন পলিটিশিয়ানকে সাথে নিয়ে উনি করতে পারতেন, কিন্তু উনি পিক অ্যান্ড চুজ করলেন। নিয়োগকর্তাদের কথা বললেন যে এরাই আমার নিয়োগকর্তা। এখন ডিএম কাদের বলেন নিয়োগকর্তারও নিয়োগকর্তা আছে। নিয়োগকর্তার কি বাংলাদেশের ফ্রেন্ড? বাংলাদেশের স্বার্থ দেখছে? বাংলাদেশের ভূখণ্ডর অখণ্ডতা রাখবে? তাহলে দেশের এই অবস্থা কেন হচ্ছে? আর ম্যাটিকুলাস ডিজাইনের কথা বলেছে। এই ম্যাটিকুলাস ডিজাইনার কে? মাস্টার মাইন্ড হিসেবে যাকে বলা হচ্ছে, তাকে তো আমরা মাস্টার মাইন্ড ভাবতে পারছি না। ডিজাইন নিশ্চয়ই অন্য কোথাও অন্য কিছু আছে। সেই ডিজাইনটা অ্যাটলিস্ট অ্যাট দ্য মোমেন্ট বাংলাদেশের স্বার্থে হচ্ছে না। আওয়ামী লীগের বিরুদ্ধে যতক্ষণ ছিল, ইট ওয়াজ ওকে। আওয়ামী লীগকে রিপ্লেস করার দরকার ছিল, পতন ঘটাতো, এটা ওকে। তারপরের ডিজাইনটা কি? সম্মানিত দর্শক, থাকুন আমাদের সাথে। আমরা আছি চ্যানেল আইয়ের অনলাইন প্ল্যাটফর্ম, ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে। তারপরের ডিজাইনটা তো আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের ধ্বংস করার ডিজাইন হচ্ছে, অনেক ডিজাইন হচ্ছে। বাংলাদেশ ভাগ হয়ে যেতে পারে, আমরা খুব ভয় পাই। বাংলাদেশ ফাটল ধরে যেতে পারে, কে ঠেকাবে? সেনাবাহিনীকেও তো আমরা মানে সাহসী পদক্ষেপ নিতে দেখছি না। সেনাবাহিনীকেও তো এরা গালিগালাজ করছে, ওই কারণেই করছে কারণ একমাত্র সেনাবাহিনী এখনও ইনস্টিটিউশনালাইজড আছে। সেনাবাহিনী এখনও প্রফেশনালি কাজ করছে। সেনাবাহিনীতে চিট ধরাতে পারলে দেশ ভাগ করে দেওয়া যাবে, এরকম একটা ষড়যন্ত্র আমার কাছে মনে হচ্ছে। খুবই জটিল এবং নাজুক পরিস্থিতি, এবং সেই তুলনায় আমি বলবো আমরা সবাই মিলেই অযৌক্তিক বিষয় নিয়ে আলোচনা করছি, অযৌক্তিক বিষয় নিয়ে তর্ক করছি। ডাকসু নির্বাচনে শিবির জিতেছে, আমার মনে হয় 1 বছর পরে হলেও শিবির জিততো। জাহাঙ্গীরনগরে জিতেছে, পরেও জিততো। এই মুহূর্তে ডাকসু ইলেকশন করার কি খুব প্রয়োজন ছিল? দেশ চলছে না, ছাত্ররা ক্লাসে নাই, কিন্তু ভোট হয়ে যাচ্ছে, মানে ডাকসু ভোট করতে হবে, জেদ করা হলো। এখন ডাকসুতে শুনলাম আজকে মনে হয় ক্লোজ সাইনলাইন দিয়ে দিয়েছে, একদম কমপ্লিট শাটডাউন মেবি আজকে দিয়েছে, যদি আমি এখনও জানতে পারিনি। কালকে রাজশাহী ইউনিভার্সিটির একজন প্রোভাইস চ্যান্সেলরকে ছাত্ররা এইভাবে অপমান করলো। এই দেশ, এই শিক্ষক যে অপমান করেছে, আমি মিডিয়া ট্রায়াল করতে চাই না, সে নাকি বৈষম্যবিধি ছাত্রের একজন নেতা, পত্রিকায় দেখলাম। তাহলে তো মানে আমি মনে করি এই আন্দোলনের থেকে কেউ কোনো শিক্ষা নেয়নি, কেউ কোনো শিক্ষা নেয়নি। তার মানে সকলের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে। নেপালে 14 বছরে 17টা গভর্নমেন্ট আসছে, 7-8টা রেভলিউশন হয়েছে। এবং রেভলিউশন হয়েছে কেন আমি শেষ করে দিচ্ছি। মাওয়িস্টরা সেখানে সশস্ত্র বিপ্লব করলো, বহু মানুষ সাফার করলো, না খেয়ে থাকলো, বহু টুরিস্ট চলে গেল, ধ্বংস হয়ে গেল ব্যবসা বাণিজ্য। তারপরে মাওয়িস্টদেরকে ক্ষমতায় আসলো, বিরোধী দল হলো। নেপালের অফিসিয়াল ধর্মীয় রাষ্ট্র ছিল, নেপাল হিন্দু রাষ্ট্র ছিল, সেটা সেকুলারে চলে গেল। কিন্তু মানুষ দেখলো দুর্নীতি কমেনি, মানুষ দেখলো ভোগান্তি কমে নেই। মানুষ তখন আউটবাস্ট করে যারা বিপ্লব করলো তাদের বিরুদ্ধে বিপ্লব করলো। বর্তমানে বাংলাদেশে যে সরকার আছে বা বিপ্লবীরা আছে, তারা কিন্তু জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে পারে নাই।
তারা জনগণকে মাঠে নামিয়েছিল যে আদর্শ দিয়ে, সেই আদর্শ নিজেরা ধারণ করতে পারলো না, তাহলে মানুষ কিন্তু একসময় তাদের বিরুদ্ধে আউটবাস করবে। ধন্যবাদ আপনাকে নীলুফার চৌধুরী মনি। আপনার সামনে অনেকগুলো বিষয় দিয়েছে, ডাকসু, জাকসু, রাকসু, চাকসু বিষয়ে একটু শুনতে চাই আপনার। দেখেন, এটা সবই মানে ভীষণভাবে দুঃখজনক যে এরকম একটা জায়গায় ৭৩-এ যেভাবে আমরা শুনে বড় হয়েছিলাম, ৭৩-এ ভোটের বাক্স ছিনতাই হয়েছিল এই বিশ্ববিদ্যালয় শিক্ষিত শ্রেণীর মধ্যে, ঠিক একই জায়গায় এতগুলো বছর পরে ২৫-এ যখন আমরা মানে একটা অনৈতিকভাবে ইঞ্জিনিয়ারিংয়ের কথা শুনি বা অনিয়ম দেখি, তখন কিন্তু সত্যি অবাক লাগে। আমরা দুটো নির্বাচনই চরমভাবে অনিয়ম দেখলাম, এবং রাকসুতে যেটা হচ্ছে একদম সম্পূর্ণরূপে আজকে শাটডাউন ছিল, এবং এটা কন্টিনিউ চলবে, এরকমই আমি দেখে আসলাম। সেখানে একটা ভাইস চ্যান্সেলর, তাকে যেভাবে আপনার শ্লীলতাহানি করা হলো, একটা ছাত্ররা যেটা এই যে আমরা প্রকৃত চেহারা এদের দেখলাম, যারা কিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বললো যে আমরা মানে ফুল দিয়ে তাদেরকে বরণ করলো সব ছাত্রছাত্রীদেরকে, আমরা এখন ভালো কাজ করতে চাই, ভালো হতে চাই, ভালো হয়েছি, এটা দেখালো। আজকে ছাত্রছাত্রীরা কি বলবে যারা কিনা একটা শ্রেণীকে মনে করলো যে এরা বোধহয় আগের জায়গা থেকে সরে এসেছে, ভালো হয়েছে। আজকে যখন রাকসুতে এইভাবে মানে পিটনির, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ওটাই রাকসু আমরা শুনি, তো সেইখানে যখন ছাত্র সংসদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যখন আমরা এইভাবে আমরা মার দিতে দেখলাম বা গলায় চাপ দিতে দেখলাম টিচারকে, তখন কিন্তু আর মনে হয় না যে এই ছাত্ররা কাদের কাছে পড়ালেখা করেছে, কাদের কাছে কি শিখেছে। সেই জায়গায় যে আপনার মান্না ভাই একটা কথা বলছে যে আগামী ৪-৫ মাসে বাংলাদেশে অনেক কিছু ঘটতে পারে, এটা কিন্তু একটা অশনি সংকেত, যেটা এতক্ষণ শামীম সাহেব বললেন। একই জায়গা থেকে আমি বলতে পারি, মব এবং লাশের যে দায়টা, এটা কি আপনি চাইলেই কি ডক্টর ইউনূস সাহেব কি এই দায় এড়াতে পারবে? এই যত কিছুই বলি না কেন, এই একটা বছরে, এই ১২-১৩টা মাসে যত কিছু আমরা চোখে দেখলাম, এমন তো হওয়ার কথা ছিল না। আমরা একটা ফ্যাসিস্টকে বিদায় করেছিলাম, আমরা শান্তির জন্য খুঁজে সার্চ লাইট দিয়ে আমরা নন পলিটিক্যাল ডক্টর ইউনূস সাহেবকে নিয়ে আসছিলাম, যে আমরা নিজেরা ছাত্ররা ঘোষণা দিয়েছিল হতে পারে, বাট আমরা যদি স্বীকৃতি না দিতাম তাহলে তো উনি বুঝতে পারতেন না। আমরা যদি নীরব না থাকতাম, হ্যাঁ না করতাম, তিনি তো বলেছেন ছাত্ররা তার নিয়োগ করতে হতে পারে, কিন্তু আমরা তো কোনো কমপ্লেইন করি নাই, আমরা তো আর্গুমেন্ট করি নাই, আমরা তো ওইখানে নিষেধাজ্ঞা দেইনি। তার মানে কি আমরা রাজি ছিলাম। তো সেই রাজি থাকার মানুষটা সবারই হওয়ার কথা, কিন্তু উনি কারো একটা পকেটে ঢুকে গেলেন। এই যে পকেটে ঢুকে যে এত মবের সৃষ্টি হলো, উনি কিছুই বললেন না। এবং একটা লাশ যখন তার অধিকার বঞ্চিত হয়, মানুষ জীবদ্দশায় অধিকার বঞ্চিত হয়, এটা না হয় মানলাম, কিন্তু লাশ সে তো আর কিছু চাইতে আসবে না, নিতে আসবে না। তাকে যখন জানান দিয়ে একদম আপনার ঘোষণা দিয়ে যখন অধিকার বঞ্চিত করলো, তাকে পুড়ে ফেললো, তখন পর্যন্ত এই সরকার তেমন কিছুই আর করতে পারলো না। এবং এই পুড়ে ফেলানোর ঘটনার আগে কিন্তু জানান দিয়েছিল, তারা আলটিমেটাম দিয়েছিল যে এত তারিখের মধ্যে যদি এটা সুরাহা না করা হয় তাহলে আমরা এই করব, এবং তারা তাই করেছে। তাহলে সরকারকে যখন জানান দেওয়ার পরে সরকার কিছু করতে পারে নাই, তাহলে এই সরকারকেও অবশ্যই আমি মনে করি জবাবদিহি, যতই আপনার সঙ্গে লোক নিয়ে যতই যান, যেখানেই যান, বুঝান পৃথিবীকে যে আমরা সবাই ভালো আছি, খুব শান্তিতে আমরা সংসার করছি, আসলে তো সংসারে জাতিসংঘে যাওয়ার কথা বলছেন। আমি যেখানেই হোক, জাতিসংঘ হোক, লন্ডন হোক, আমেরিকা হোক, অস্ট্রেলিয়া হোক, অথবা নেপাল হোক, যেখানেই যান না কেন আপনি যা বুঝাবেন, আপনি নিয়ে যাওয়া মানেই আমার এখন মনে হয় যে ডাল মে কুচ কালা হয়, নইলে নিয়ে যাওয়ার তো প্রয়োজন পড়ে না। যদি ওই বলে না, গ্রামে একটা কথা বলে যে গায়ে বাছুরে পিরিত থাকলে গাভী বন্ধে যায় দুধ দেয়, যাতে মালিক না টের পায়, তার বাচ্চাকে সে খাওয়ায়। তো এইখানে যদি সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর যদি ওই সম্পর্কটা থাকতো, তাকে কিন্তু দেখানোর জন্য, বোঝানোর জন্য নিয়ে যাওয়ার প্রয়োজন পড়তো না। ডাল মে কুচ কালা হে না, ডালটাই পুরো কালো আমার মনে হচ্ছে, পুরো জিনিসটাই অস্বচ্ছ। এবং আমার ধারণা ওখানে ডক্টর ইউনূস স্যারের অসাধারণ ক্যারিশমা আছে, অনেক বড় বড় লোকের সাথে তার পরিচয় আছে, জাতিসংঘের মহাসচিব থেকে শুরু করে বিশাল বিশাল স্টেক হোল্ডার, তার পার্সোনাল ফ্রেন্ড, উনি তো একজন অ্যামেজিং ইন্টারন্যাশনাল পার্সোনালিটি। ওখানে বিএনপির প্রতিনিধিদেরকে এমন প্রস্তাব দেওয়া হবে,
তারা ওটা মেনে নেওয়া ছাড়া আমার মনে হয় অন্য কিছু করতে পারবে না, এরকম একটা ক্যারিজমেটিক ভাব হবে। এনিওয়ে, দেশে যদি একটা ইনক্লুসিভ ইলেকশন হয়, একটা সুষ্ঠু ভোট হয়, জনগণ যে রায় দেবে সবাইকে মেনে নিতে হবে। জনগণ যদি জামাতকে দেয় মেনে নিতে হবে, বিএনপিকে দেয় মেনে নিতে হবে, জনগণ যদি অন্য কাউকে দেয় মেনে নিতে হবে। এটাই বাস্তবতা, এটাই ভোট, এটাই আমাদের ভোট কি ফেব্রুয়ারিতে হচ্ছে? এটা তো সরকার বলতে পারবে। তো আমি যেটুকু আমার ভোটের অভিজ্ঞতা, দিস ইজ এন্ড অফ সেপ্টেম্বর, এখনও একটা দলের ব্যান চাওয়া হচ্ছে, একটা দলের পার্টি অফিসে আগুন দেওয়া হচ্ছে, মাজার আগুন দেওয়া হচ্ছে, আর 1-1.5 মাস পরে আপনি তফসিল দেবেন কিভাবে? তফসিল দিলে কি এমন ঘটনা ঘটবে যে দেশটা শান্ত হয়ে যাবে? সেরকম কোনো ঘটনা ঘটার মতো কোনো আমরা তো আলামত দেখছি না। এই সরকার ভোটের রাস্তায় হাঁটছে না, এই সরকার ভোট করতে পারবে বলে আমার মনে হয় না। এবং সেটার জন্য যে কাঠামো তৈরি করা দরকার, দুটো দরকার, সদিচ্ছা, সক্ষমতা। এই দুটোর একটাও এই সরকার অর্জন করেনি। চাইলে করতে পারতো, কিন্তু সরকারের অগ্রাধিকারে সেটা ছিল না। এই সরকার ব্যস্ত হচ্ছে এনসিপিকে নিয়ে, এনসিপিকে কীভাবে বাস্তবায়ন করা যাবে, এনসিপিকে রিপ্লেস করা যাবে। এনসিপিকে সার্কিট অফিস দিয়ে দিয়েছে, এনসিপিকে বিশাল মঞ্চ করে দিয়েছে, বিশাল বিশাল বড় বড় ব্যবসায়ী সুরক্ষার জন্য এনসিপির আন্ডারে চলে গেছে, এনসিপির ফান্ড, এভরিথিং। কিন্তু এত কিছুর পরেও এনসিপি দাঁড়াতে পারলো না। এনসিপি জামাতের উপর ডিপেন্ডেন্ট, এবং শুধু জামাত ডিপেন্ডেন্ট হয়েও এনসিপির রক্ষা হচ্ছে না, সাথে বিএনপিকেও লাগবে। ওই অঙ্ক মিলছে না দেখেই হয়তোবা রাষ্ট্র দেশ ভোটের দিকে যাচ্ছে না। তো ওই যে বিপ্লবীর উপর তো মানুষের অনেক প্রত্যাশা থাকে, বিপ্লবীর বিরুদ্ধে যখন দুর্নীতির অভিযোগ আসে, যখন শক্তি প্রয়োগের অভিযোগ আসে, বল প্রয়োগের অভিযোগ আসে, তাদের ঐক্যে ব্যাপক ফাটল ঘটে যায়, তখন আসলে তারা পলিটিশিয়ান আর থাকে না। ট্রেডিশনাল রাজনীতিবিদ দুর্নীতি করে, তাকে ভোট করতে হয়, নেতাকর্মী চালাতে হয়, তাকে দুর্নীতি করতে হয়, করেছে। কিন্তু ফ্রেশ পলিটিশিয়ান বিপ্লব করে, আন্দোলন করে, নতুনভাবে ন্যাশনাল হাইপে চলে গেছে, তাদের বিরুদ্ধে কেন দুর্নীতির অভিযোগ আসবে? তাদের কেন দুর্নীতি করতে হবে? তারা যে অর্জনটি 45 দিন আন্দোলন করে পেয়েছিল, এটা 45 বছর আন্দোলন করে অনেকে পায়নি। 45 দিন পরে তাদেরকে যে ন্যাশনাল হাইপে নেওয়া হয়েছিল, এটা সারা জীবনে অনেকে পায়নি। তারা শুধু ওই ন্যাশনাল হাইপে থাকতো, তাদের আন্দোলনের গল্পগুলো মানুষকে বলতো, কোনো সুপারিশ করতো না, কোনো টাকা পয়সা লেনদেন করতো না, তারা মানুষ তাদেরকে ডেকে প্রধানমন্ত্রী বানাতো। কিন্তু তারা ওই গতানুগতিক রাজনীতিবিদের মতোই ডিসি বানিয়েছে, এসপি বানিয়েছে। এই যে ভোট বলছেন আপনি, ভোট সুষ্ঠু হবে কীভাবে? ডিসি, এসপি, টিওনো, এটা তো এনসিপি জামাতের কাঠামোতে আছে, বিএনপিরও কিছু আছে। এই কাঠামো সাজানো হয়ে গেছে। এই সাজানো কাঠামোয় কেউ ভোটে যাওয়া মানে গিলোটিনে যাওয়া। এই সাজানো কাঠামোয় কোনো সুষ্ঠু ভোট হতে পারে না। বর্তমান সরকার নিজেই বলেছে আমার নিয়োগকর্তা এনসিপি, এনসিপি ভোট করবে, তাহলে বর্তমান সরকার নিয়োগকর্তার বাইরে যেতে পারবে? পারবে না তো। ধন্যবাদ আপনাকে নিরূপর চৌধুরী মণি। আমরা শেষ করব, ভোটের কি অবস্থা দেখেন এখন থেকে যদি শুরু হয়, তার 5 মাসের কিছু কম সময় আছে। আমার কাছে এত প্রত্যয় যখন যুগ হয়, তখন আমার কাছে মনে হয় যে বললাম না যে ডাল মে কুছ কালা है, প্রত্যয় এত যুগ হচ্ছে সরকারের তরফ থেকে যে হবেই। এখন এই হবেই বলতে, এবং কোনো কিছুই সাজানো না, গুছানো না, আরো অধপতনে যাচ্ছে। আপনার প্রশাসন যন্ত্র আরো অকেজ হয়ে যাচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অথর্বতে পরিণত হয়েছে। যারা ছাড়া নির্বাচন সম্ভব না, ইম্পসিবল, তারা প্রত্যেক হ্যান্ডসগুলোই আপনার অকেজ হয়ে যাচ্ছে। সেই অকেজ হ্যান্ডস দিয়ে আপনি 300 আসনে একটানা একদিনে কিভাবে আপনি নির্বাচন করবেন? তাহলে সরকারের পুলিশদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, এটা কি সাফিসিয়েন্ট? পুলিশদের আমি যদি বলি, ভাঙার কথাটা যদি তুলি, যে একটা সীমানা নিয়ে যে আন্দোলনটা হলো একদিনে, না বলার না কওয়াতে, আপনার পুলিশ সেখানে কিছুই করতে পারে নাই, চেয়ে চেয়ে দেখলাম ছাড়া আর কিছুই করতে পারে নাই। তাহলে 300 আসনে যখন যদি কোনো সমস্যা দেখা দেয়, তখন এই পুলিশরা কি করবে? আমি এটাতে ভীষণভাবে সন্দিহান যে সঠিক সময়ে ভোটটা হবে কিনা। তবে আমরা খুব করে চাই যে সঠিক টাইমে এই ভোটটা হোক, কারণ ভোট ছাড়া এই দেশটা চরমভাবে খারাপের দিকে যাচ্ছে, ধাবিত হচ্ছে। এই দেশের যে কোনো কিছুই সম্ভব, গৃহযুদ্ধ বলেন, দেশের ডিভাইডেশন বলেন, মানুষে দলে দলে চরম রেষারেষি বলেন, যে কোনো সময় মানুষের রাস্তাঘাটে, এখনই তো নাই। আমরা এমন পরিস্থিতি চাই না। আমরা অনুষ্ঠানও শেষ করতে চাচ্ছি। আমরা চাচ্ছি সুস্থ, সুন্দর এবং শান্তিপূর্ণ দেশ। সেই আশা রেখেই শেষ করছি আজকের অনুষ্ঠান। ধন্যবাদ শামীম হায়দার পাটোয়ারি, নীলোফার চৌধুরী মণি, আপনাকেও। সম্মানিত দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য কৃতজ্ঞতা। আগামী অনুষ্ঠানে দেখার আমন্ত্রণ রইল। দেখা হতে পারে সেই অনুষ্ঠানে। ভালো থাকবেন সবাই। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।